আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছা অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ সাইফুর রহমান সাইদি। আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন সমাজসেবক, বিশিষ্ট দায়ী ইলাল্লাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান মনির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে রেডিও পিপলসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছা অনুষ্ঠানে আপনি ফোন করুন 09644500500 এই নম্বরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ দিচ্ছে স্বল্প ব্যয়ে সঠিক নিয়মে হজ ও ওমরা করার নিশ্চয়তা। আপনারা যারা হজে যেতে চান, ওমরায় যেতে চান, খানায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে চান, মদিনা আল মুনাওয়ারায় জিয়ারতে যেতে চান, আরাফা, মিনা, মুজদালিফা, জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ, জাবালে রোম সহ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ইতিহাস ভ্রমণ করতে চান, আর দেরি না করে আজই যোগাযোগ করুন দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ। দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের মোবাইল নাম্বার হচ্ছে 01711163394। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে আমাদের ছেলেপিলেরা, আমাদের সময়ের যে 18 বছরের নিচের যে যুবকরা রয়েছে বা 18 বছরের উপরে যে যুবকরা রয়েছে, মাদক দ্রব্য তাদেরকে গ্রাস করে নিয়েছে, যার কারণে সমাজে বিশৃঙ্খলা, সমাজের নৈতিকতা হ্রাস হচ্ছে, কিশোর গ্যাংয়ের সৃষ্টি হচ্ছে, ইফটিজিং সমাজে তৈরি হচ্ছে, দেশে জেনা ব্যভিচার বেড়েই চলছে, যার ফলশ্রুতিতে দেশে খুন খারাপির অভাব হচ্ছে না। প্রতিনিয়ত আমরা মিডিয়াতে দেখতে পাই ধর্ষণ করা হয়েছে, তারপরে খুন করা হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে তিনি মাদকের সাথে জড়িত, তিনি মাদক গ্রহণ করেন, মাদক সেবন করেন এবং মাদক ব্যবসার সাথে জড়িত আছে। এ থেকে আমরা কি করে পরিত্রাণ পেতে পারি, এজন্যে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কলামিস্ট এবং লেখক, সমাজসেবক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান মনির। স্যার, আমি প্রথমেই আপনার কাছে আসব। বর্তমান সময়ে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি যে মাদকদ্রব্য আমাদের সমাজকে গ্রাস করে নিচ্ছে, এর থেকে পরিত্রাণের আমাদের যে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, এজন্যে পরিবারের, তারপরে সমাজের, রাষ্ট্রের কি করণীয় আছে আপনি যদি বলতেন। খুব সুন্দর একটা পয়েন্ট আপনি নিয়ে আসছেন। যে মাদকদ্রব্য, আসলে এটার ব্যাপ্তিটা অনেক বিশাল। যে আসলে কিভাবে এটা থেকে আমরা পরিত্রাণ পাবো, এটা নিয়ে আলোচনা করতে হলে আসলে অনেক বিষয়গুলি চলে আসে। ছোটবেলা থেকে বা ছেলে মেয়েদেরকে বাবা মাকে ঠিকমতো সময় দিতে হবে, এটা একটা বিষয়। তাকে নৈতিক শিক্ষাটাকে দিতে হবে। এই যে পারিবারিক থেকে যে শিক্ষা, পারিবারিক থেকে যে বন্ধন, এই বন্ধনটার অভাবই আজকে আমাদের সমাজটাকে ধ্বংসের রূপে নিয়ে যাচ্ছে। তা আমি যদি বলি, অনেকগুলি বিষয় আমরা দেখেছি। সেটা হলো, আমরা অনেক পত্রিকায় দেখেছি ঐশী নামে একটা মেয়ে তার বাবা মাকে মেরে ফেললো। কী কারণে? কারণটা হলো, সে বাবা মা তাদেরকে সময় দেয়নি। টাকা পয়সা সে প্রচুর পেয়েছে, যেই টাকাটা সে পেয়েছে সেই টাকাটা সে বন্ধুবান্ধবের সাথে ঘুরছে, বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করেছে, এবং খারাপ বন্ধুবান্ধবই তাকে
বিভিন্নভাবে মাদকাসক্ত করতে সহযোগিতা করেছে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে পারিবারিক যে একটা বন্ধন, পারিবারিক যে একটা আচার অনুষ্ঠান শেখানো, একটা নৈতিকতা এবং ইসলামিক জ্ঞান, এইটা যদি না থাকে তাহলে একটা বাচ্চা যে কোনোভাবেই সে মাদকাসক্ত ভিতরে বা খারাপ বন্ধু নির্বাচন করতে পারে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এখান থেকে আমরা আসলে মুক্তি কিভাবে পাবো? মুক্তির উপায়টা কিন্তু প্রথমেই বলে দিলাম যে পরিবারকে সময় দেওয়া, বাবা মাকে তার ছেলে মেয়েদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে, তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে, তাদেরকে ইসলামিক জ্ঞান দিতে হবে এবং আদব কায়দাগুলি শেখাতে হবে। আমরা যদি বর্তমান সমাজে যদি দেখি যে ছেলেমেয়েরা কেমন যেন হয়ে যাচ্ছে, সালাম দিতে চায় না মানুষ, বৃদ্ধদেরকে আপনার। শেখ, আমাদের একটি ফোন কল আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, জি অফিসটা চেরচিরি করে বোঝা যায় না। জি, এখন শুনতে পাচ্ছেন? হন শুনতে পারছি, ওই অনুষ্ঠান চলতেছে, অনুষ্ঠান চেরচিরি করে বোঝা যায় না। আর দিন বোঝা গেছে ক্লিয়ার, আজকা দিয়ে সমস্যা করতেছে। জি, এখন কি বোঝা যাচ্ছে কিনা? না ওখান ঠিক আছে, আলাদা করতেছি ঠিক আছে, অনুষ্ঠানটা শুনতেছি খালি চেরচিরি করে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। জি আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শুনতে পারছি। জি, ধন্যবাদ। আচ্ছা, যেটা বলতেছিলাম আসলে আমাদের সমাজের অবক্ষয়ের জন্য দায়ী আমরা নিজেরাই। আমরা যারা আহ, বড় এবং আমরা ছোটদেরকে এভাবে শিখাতে পারছি না, যেটার হলো অবক্ষয়ের একটা দায়ী। আরও অনেকগুলি কারণ আছে। এটা হলো সমাজের দায়িত্ববোধ আছে, আমাদের প্রশাসনের দায়িত্ববোধ আছে, আমাদের সরকারের দায়িত্ববোধ আছে। সব কিছু মিলিয়ে আসলে প্রথম শিক্ষাটাই আসে আমাদের পরিবার থেকে। আমি ঐশীর ঘটনা বলতেছিলাম যে ঐশীর যে ঘটনাটা সেটা ছিল তার বাবা প্রচুর টাকা ইনকাম করছে এবং সে প্রচুর মেয়ে যখনই যা চাচ্ছে সবই দিচ্ছে। ইভেন সে কিন্তু প্রশাসনের একটা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। জি, সেটাই বলছিলাম যে টাকার পিছনে আমরা শুধু দৌড়াচ্ছি। আমরা যারা পিতামাতা যারা আছি প্রচুর টাকা পয়সার পিছনে ঘুরতেছি, কিন্তু যেই সম্পদ আমার পাশে আমার ছেলে মেয়ে যে সম্পদ, এটা আমরা সম্পদ মনে করছি না। আমরা মনে করছি এটা একটা রুটিন মাফিক, আমার ছেলে হয়েছে বড় হয়েছে আর আস্তে আস্তে বড় হবে এবং বিদেশে পাঠাই দিব, সেখানে গিয়ে বড় হবে। এটা আসলে আমাদের নৈতিক অবক্ষয়ের অন্যতম একটা দিক। আমরা ছেলে মেয়েদেরকে সময় দিচ্ছি না এবং সে কোথায় যাচ্ছে কী করছে এই জিনিসগুলি যদি আমরা ঠিকমতো রাখতাম, কাদের সাথে সে ঘুরতেছে, তার বন্ধুবান্ধব কারা, তার বন্ধুবান্ধবকে ওই নেচারের কিনা, তারা ঠিকমতো নামাজ পড়ে কিনা। 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, আমার কাছে যেটা মনে হয় যে আমার ছেলেমেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামিক জ্ঞান তার ভিতরে থাকে, তাহলে এই মাদকাসক্তি থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যাবে। যদি সে খারাপ বন্ধুর কাছেও যায়, সে তখন ভাববে না তুমি তো এই জিনিসটা যেটা করতেছ। আহ, আমরা যদি ওই খারাপ বন্ধু যদি তাকে খারাপ কাজে নিয়েও যায়, তাহলে কিন্তু তার বিবেকে বাধা দিবে না, আমি তো এটা দেখি নাই, আমি তো এই কাজটা করিনি, তাহলে আমি কেন এই খারাপ পথে যাব। এটাই হলো আমাদের আসলে। এজন্য কিন্তু বাবা মার কিছু করণীয় আছে, যে বন্ধু নির্বাচনে বাবা মা সহযোগিতা করবে। একটা সন্তানকে যদি ছোটবেলা থেকেই দিনী শিক্ষায় শিক্ষিত করা যায়, কোরআন সুন্নাহর। যেমন আজকে আপনি আমাদের মাঝে এসেছেন স্যার, আপনি একজন সমাজসেবক, একজন ইঞ্জিনিয়ার। তো আমি প্রায় সময় আমার টকশোতে বলে থাকি যে আমরা যদি সমাজে ডাক্তার না বানাই, ইঞ্জিনিয়ার না বানাই, ব্যারিস্টার না বানাই, লয়ার না বানাই, তাহলে যদি ইঞ্জিনিয়ার না বানাই, তাহলে আমরা কি করে আপনার একটা ইমারত তৈরি করব? আমাদের থাকার জন্য তো একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে। বা এখন বর্তমান স্যাটেলাইটের যুগ, আমাদের তো আপনার এই যে আমরা কথা বলছি, এই যে টেলিভিশন বা রেডিও বা এই যে স্যাটেলাইট চ্যানেল, এটা তৈরি করার জন্য তো আমাদের ইঞ্জিনিয়ারের দরকার, প্রয়োজন। তো সকল কিছুরই প্রয়োজন আছে এবং সকল শিক্ষারই দরকার আছে, এবং এটা তো আল্লাহ প্রদত্ত একটা বিষয়। কিন্তু যখন একটা ছেলে আল্লাহ রসুলের পরিচয় পাবে এবং দিনী শিক্ষাটা তার নলেজে থাকবে, এত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকবে, অর্থাৎ বাবা মা ছোটোবেলা থেকে তাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবেন, তখনই এই ছেলেটা কিন্তু আর খারাপ লাইনে বা মাদকাসক্ত হওয়ার কোনো সুযোগ নেই। জি, এরপরে সমাজের যে দায়িত্বগুলো আছে একটু যদি বলতেন। যে সমাজের যে দায়িত্বটা আমরা মনে করি যে আমাদের বর্তমানে আমি যদি বলি যে আমাদের ইয়াবা বলেন
তারপরে মাদকাসক্তি কার মাধ্যমে আসতেছে। আপনি দেখবেন যে রাজনৈতিক দলের বড় নেতা, তার মাধ্যমে কিন্তু এই এই জিনিসগুলি আসতেছে। সেও তো আমাদের একটা সমাজেরই লোক, ঠিক না? তাহলে আমাদের যেটা করতে হবে, প্রশাসনকে এখানে প্রচুর পরিশ্রম করতে হবে। তাদেরকে আসলে বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে হবে, তারপরে বিভিন্ন প্রমোশনাল অ্যাক্টিভিটিও করতে হবে। হ্যাঁ, এটা যাতে মাদকাসক্তির খারাপ প্রভাবগুলি কী কী, এগুলি যদি আমরা প্রচার প্রচারণা বেশি বেশি করি, তাহলে এটার একটা ইমপ্যাক্ট আমাদের এসে পড়বে। আর যেটা বলতেছিলাম, যে আমাদের এখন দেখা গেল যে আমরা যেই ইয়াবাগুলি আসতেছে বা যে মাদকাসক্তিগুলি আসতেছে, কাদের মাধ্যমে আসতেছে? সেই রাজনৈতিক দলের বড় নেতা বা প্রভাবশালী লোক, তারাই। এখন যদি প্রশাসন কাউকে ধরে, দেখা গেল ছোট পুঁটি মাছকে ধরতেছে, কিন্তু রাঘব বোয়াল যে তারা ধরাশোয়ার বাহিরে সবসময় থাকতেছে। আর একটা মজার বিষয় কি জানেন, যে বড়লোক হতে হলে ওই এই খারাপ কাজগুলি, এই যে বা অল্প কিছু করে এগুলিতে টাকা, এইগুলি ব্যবসাটা করলে খুব দ্রুত সে বড়লোক হতে পারে। এই লোভটাই এসে গিয়ে সমাজের পতনের মূল কারণ বলে আমি মনে করি। তাহলে আমাদের এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হলো সামাজিকভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যারা সমাজে বসবাস করি, ওই সমাজে যারা খারাপ কাজগুলি করছে তাদেরকে সবসময় চোখে চোখে রাখা, তাদেরকে বোঝানো, তাদের এই পথ থেকে চলে আসার জন্য, সৎভাবে জীবনযাপন করার জন্য তাদেরকে সবসময় চেষ্টা করা। এটা আমাদের চেষ্টা করতে হবে। যদি তারপরে না শুনে, তাহলে প্রশাসনে বা পুলিশে বা থানায় অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। এটা বলে আমি মনে করি আর কি। জি, ধন্যবাদ বিজ্ঞ আলোচক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছা অনুষ্ঠানে আপনি ফোন করুন 09644500500 এই নাম্বারে। হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান দারুস-সুন্নাত হজ ও ওমরা গ্রুপ। দারুস-সুন্নাত হজ ও ওমরা গ্রুপ দিচ্ছে স্বল্প ব্যয়ে সঠিক নিয়মে হজ ও ওমরা করার নিশ্চয়তা। আপনি কল করুন 01731116339 এই নাম্বারে। স্যার, আমি আপনার কাছে আসব যে বর্তমান সময়ে এই মাদকের কারণে গাড়িতে চলা যাচ্ছে না, তারপরে কোনো সেফটি বলতে কোনো জিনিস আমাদের মাঝে নেই। তো এ ব্যাপারে আপনি অত্যন্ত চমৎকার করে বললেন যে পরিবারের কী দায়িত্ব রয়েছে, সমাজের কী দায়িত্ব রয়েছে, তো রাষ্ট্রের কী করণীয় বা রাষ্ট্রের কী দায়িত্ব রয়েছে ব্যাপারে, মাদক নির্মূলের ব্যাপারে। আসলে আপনি একটা দারুণ একটা পজিশন নিয়ে আসছেন। এই ব্যাপারে আসলে কথা বলতে অনেকেই ভয় পায় বা কোনো কিছু। আমি মনে করি মাদক নিয়ন্ত্রণের জন্য প্রধান, যদি কারো যদি ইচ্ছা থাকতে পারে, সেটা রাষ্ট্র। জি, রাষ্ট্রপ্রধান যদি মনে করে এবং রাষ্ট্রের সবার মন্ত্রীরা যদি মনে করে যে আমরা কালকে থেকে এই মাদক আর বাংলাদেশে আসবে না, আমি মনে করি তার ঘোষণা মাত্রই এটা বন্ধ করা সম্ভব হতে পারে। কারণ হলো তাদের ইচ্ছার উপরে তারাই জানে, তারাই প্রশাসনে সবাই জানে কে মাদকের কারবারি করে, কে দুষ্ট লোক, সব তাদের কাছে লিস্ট আছে। স্যার সরকার। আমাদের একটি ফোন কল আছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার অনুষ্ঠান কটা শেষ? জি, আপনি কি জানতে চাচ্ছেন? আমি জানতে যে আপনারা এই যে মহিলারা যে আপনাদের কাছে প্রশ্ন করে, এইটা কি ইসলামিক দৃষ্টিতে জায়েজ আছে? জি, মহিলারা প্রশ্ন করে শরীর করে, মোবাইল করে। এখন আমরা তো আর মহিলাদেরকে ফোন করার জন্য আগ্রহ করি না। একজন যদি ফোন করে বসে, তো পর্দার আড়াল থেকে তাকে প্রশ্নের উত্তর দেওয়া যায়, এটা জায়েজ আছে, অসুবিধা নেই। কণ্ঠকে শোনা যায়? জি, কণ্ঠ শোনা কি জায়েজ আছে? মহিলাদের কণ্ঠ শোনা, সেটি বলছে। না, প্রয়োজনে তিনি তো আর ইচ্ছা করে মানে কর্কট ভাষা বা আপনার, সে তো একটা বিষয় জানার জন্য সে হারাম থেকে বাঁচার জন্য এখানে সে ফোন করছে। সে তো এখানে অন্য কোনো প্রয়োজনে ফোন করছে না। এটা তার প্রয়োজনে, তার বাঁচার প্রয়োজনে, ঈমান রক্ষার প্রয়োজনে সে ফোনগুলো করতেছে। জি, তাহলে এই ধন্যবাদ। ক্ষেত্রে জায়েজ আছে না? জি, জি, আর কিছু বলবেন? না। জি, যেটা বলতেছিলাম, আজকে যদি আমাদের সরকার যদি এটা চিন্তা করে যে এটা আমরা বন্ধ করব, এবং সেই করে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে এটা বন্ধ হতে। সদিচ্ছা থাকতে হবে, এবং তারপরেও
আমাদের সমাজেরও দায়িত্ব আছে, যেটা বললাম যে আমাদের এখানে প্রচার প্রচারণা দরকার, এটার ক্ষতিকর দিকগুলি কি আছে, এই জিনিসগুলি যদি প্রচুর প্রচারণা হয়, নাটক দিয়ে নাটক করা হয়, বিভিন্ন ড্রামা করা হয়, সিনেমা করা হয়। আমি ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটা ছিল ইরানি সিনেমা। আমি আসলে কি, ওইটা আমার একটা হৃদয় স্পর্শী চলে আসছিল। এবং ওই সিনেমায় একজন না ভিলেনে বলতে পারি, সে মাদকের কারবার করতো এমন একটা টাইমে, তা সে মাদকের যে এগুলি করতো, মানে ব্যবসাটা করতো। পরে দুর্ভাগ্যবশত কারণে সেই মাদকের শক্ত হয়ে গেল তার ছেলে। এবং সে তখন বুঝতে পারলো, আমি কি সারা জীবন তো ভুল করলাম, এই যে মাদকাসক্ত কাজগুলি করলাম। তখন ওই ছেলেটাকে সে বাঁচানোর জন্য সে একটা গৃহে প্রায় 1 মাস না কত মাস, 1 মাস না 1.5 মাস সে আটকে রাখলো। তারপর ওইখান থেকে সে মাদক থেকে প্রভাব হলো। এই যে এর পরবর্তীতে কি হলো, ওই লোক চিন্তা করলো, আমি আমার ছেলের জন্য এইভাবে চিন্তা করলাম, আর আমি যেই মাদকের ব্যবসাটা করলাম এটা আমার ছেলেই তো ভুক্তভোগী হলো। এরকম তো আরও হাজারো ছেলে আছে, তাদেরও তো একই হচ্ছে, তাদের বাবারও তো কষ্ট হচ্ছে। তখন সে কী করলো, একা লড়াই করলো এই মাদকের বিরুদ্ধে, এবং সে শেষ পর্যন্ত জয়ী হলো। তাহলে এই যে সদিচ্ছা, এই যে একটা সিনেমা হলো, একটা দেখালো। ইরানি সিনেমাগুলি আমি আগেও ছোটোবেলা থেকে দেখতাম, তাদের আসলে সবই ছিল আপনার শিক্ষণীয়। শিক্ষণীয়, এবং এটা দিয়ে অনেক মানুষের জীবন পরিবর্তন হতো। আমাদের দেখেন, এই যে এখন বর্তমান যে সিনেমা হচ্ছে বা হচ্ছে, এটা কিন্তু শিক্ষণীয় আমি কোনো কিছু পাচ্ছি না। প্রেম, ভালোবাসা এইগুলি নিয়েই এখানে কীভাবে অনৈতিকভাবে কাজ করবে, এই করবে, এইগুলি উৎসাহিত করছে এই সিনেমাগুলিতে। স্যার আমি আপনাকে একটা ইনফরমেশন দিই। কিছুদিন আগে এনটিভি একটা নিউজ পাবলিশ করেছে যে ওসি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি তার টিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ যারা মাদক কারবারি করে তাদেরকে ধরার জন্য বা যারা সেবন করে তাদেরকে ধরার জন্য টিম পাঠিয়ে দিয়েছে। কিন্তু মেইন যারা মাদকের ব্যবসা করে ওই এলাকায় বা তাদেরকে নিয়ে ওসি সাহেব তার বাসায় মিটিং করতেছে। তো এটা কিন্তু এনটিভির এবং বাংলাদেশের প্রথম সারির স্যাটেলাইট চ্যানেল এনটিভি। তো তারাই নিউজটা করেছে। তো এখন একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়ে যদি এইভাবে মাদকের যারা ব্যবসা করে তাদেরকে নিয়ে মিটিং করে আর তার টিমকে, ফোর্সকে পাঠিয়ে দেয়, তার মানে প্রশাসনের থেকেও মানে জনগণের সাথে এক ধরনের নাটক বা এক ধরনের প্রতারণা হচ্ছে বলে আমি মনে করতেছি। তো এর থেকে আমাদের বাঁচার উপায় কি? আচ্ছা, আমি প্রথমেই কিন্তু আপনাকে যে জিনিসটা বলেছিলাম, হ্যাঁ, আপনি ভালো একটা উদাহরণ দিয়েছেন। আমি কিন্তু বলেছিলাম যে আমরা যখন কাউকে ধরি তখন পুঁটি মাছকে ধরি, কিন্তু স্যার আমাদের একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। কি আমার কোনো প্রশ্ন নেই, তবে ফ্রিকোয়েন্সিটা খুবই ঝিরঝির করছে তো শুনতে পাচ্ছি না। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? কি? শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে তো, ফ্রিকোয়েন্সিতে শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। হ্যাঁ, আমার মনে হয় কোনো কোনো জায়গায় হয়তো বা খুব আস্তে শোনা যাচ্ছে, নেটওয়ার্কের কোনো প্রবলেম হতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে আপনার সমাজে বললাম যে আমরা প্রশাসন যখন ধরে তখন কী ধরে, ছোট পুঁটি মাছ ধরে। মূল যে যারা আছে তাদেরকে সাথে নিয়েই তাদের সাথে একটা সখ্যতা রয়ে গেছে। তা আমি বলেছিলাম যে আসলে এটা যদি প্রশাসন এবং সরকার যদি ইচ্ছা করে, অনেক কিছু সম্ভব, অনেক পজিটিভ করা সম্ভব। হ্যাঁ, যেটা বলছিলাম। আর একটা বিষয় আমি আপনাকে বলি, মাদকাসক্ত যে শুধু এখন ওই ইয়াবা খেলেন বা অন্য কিছু খেলেন, হিরোইন খেলেন, এইগুলি খেলেই যে আপনি মাদকাসক্ত হলেন তা কিন্তু না। এখন এর চেয়ে বড় মাদকাসক্ত চলে আসছে, যেটা টাকা দিয়ে কেনা লাগে না। সেটা কি বলতে পারবেন কি? সেটাই যে মোবাইল আছে। রাইট। এই যে হ্যাঁ, আমরা ফেসবুকটা ইউজ করতেছি, আমি নিজেও কোন দিক দিয়ে যখন ফেসবুকে ঢুকি দেখা গেল যে আমি 1-1.5 ঘন্টা চলে গেল। অ্যাডিক্টেড অর্থাৎ হ্যাঁ, নেশা। নেশা। নেশা করাটাই হলো গিয়া মাদকাসক্ত। এটা যে আপনার খেতে হবে বা কোনো কিছু খেতে হবে তা না। নেশা জাতীয় যত জিনিস আছে সেটা হলো মাদকাসক্ত। কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইসলামে আছে যে আপনি ক্যারাম বোর্ড খেলবেন না, খেলবেন না, এটা নেশা হয়ে যায়, এটা শারীরিক ব্যায়াম এই হয় যে না। পাবজি গেম। হ্যাঁ, গেমস খেলে, হ্যাঁ, বিভিন্ন শারীরিক ছাড়া যে কাজগুলি করা হয় সেটা হলো অনেকটা নেশা। এই নেশা হলো একরকম মাদকাসক্ত। আমরা যে মোবাইলটা ইউজ করতেছি, ডিভাইসটা ইউজ করতেছি, সেটাই হলো মাদকাসক্ত। মজার বিষয় কি জানেন?
এই ফেসবুক যেই আবিষ্কার করছে এবং যারা চালায় তার ছেলেমেয়েরা ফেসবুককে তাদের জন্য নিষেধ। এই মোবাইল যে বানিয়েছে, আবার বিল গেটস যে আছে, তার ছেলেমেয়ের জন্য এই মোবাইল ডিভাইস এগুলি সব নিষেধ। তাহলে তারা তাদের খারাপ দিকটা বুঝতেছে, কিন্তু সমাজকে খারাপ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তার ব্যবসা করার জন্য। এটাও কিন্তু এক ধরনের মাদকাসক্ত। না, মোবাইল বা ফেসবুকের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন পাই বা অনেক তথ্য আমাদের কাছে চলে আসে, কিন্তু উপকারের থেকে এখন ক্ষতির ভাগটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেমন কোরআন শরীফে আছে যে মদ খাওয়া জায়েজ, মদ খাওয়া মানুষের জন্য উপকার। আল্লাহ বলছেন অমানা ফিউলিন নাস, যে মানুষের জন্য এর মধ্যে উপকার। এরপরে আল্লাহ বলছে যে উপকার যা তার থেকে ক্ষতির ভাগটা বেশি, তার জন্য মদকে হারাম ঘোষণা করা হয়েছে, আল্লাহ হারাম করে দিয়েছে। যে উপকার যা তার থেকে মদে ক্ষতি বেশি। তো মোবাইলে বা আমাদের যে ফেসবুক ইউটিউবে যে উপকার হচ্ছে তার থেকে ক্ষতির ভাগটা বেশি হচ্ছে। তো এই জন্যে বর্তমান সময়ের ছেলেরা এখন মা বাবার গায়ে হাত তুলতেছে, ওস্তাদের টিচারের গায়ে হাত তুলতেছে। আচ্ছা, আমি যদি আপনার কাছে একটু আসি যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমার যারা যুবক বন্ধুরা আছে তারা টিচারের সাথে ভালো আচরণ করছে না, টিচারের গায়ে হাত তুলতেছে বা টিচারকে অবরুদ্ধ করে রাখতেছে, টিচারের সাথে ভালো আচরণ করতেছে না। তো এই ব্যাপারে এর থেকে পরিত্রাণের জন্য আপনি কি পরামর্শ দিবেন ছাত্র বন্ধুদেরকে? আহ, এটা আসলেই আমাদের সমাজটা পরিপূর্ণভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা আসলে যে প্রথমেই বলেছিলাম যে আমরা বড়দেরকে শ্রদ্ধা করতে পারছি না। শেখ, একটি ফোন আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এই অনুষ্ঠানটা আলোচনাগুলো খুব ফলপ্রসূ এবং সময় উপযোগী হুজুর। তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম স্যারকে আর কি, জি বলুন। যদি আপনার মাধ্যমে জি বলুন। বলার অনুমতি পাই। জি বলুন। স্যার, আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন এখন, আমি এই বিষয়ে কথা বলছি। কিছুদিন আগে একটি প্রোগ্রাম শুনতেছিলাম আমি বাংলাদেশের একটা চ্যানেলে। তো জি, ওখানে বলা হচ্ছিল যে মানে মাদক যে নিয়ন্ত্রণ বা মানে এসব যে সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, ওসবের কি কি নেওয়া হয়েছে ওসব আলোচনা করতেছিল। জি, তো একজন দর্শক ফোন করলো যে স্যার, এই বাহির থেকে যে ইয়ে আসে, মাদক দ্রব্যগুলো আসে, তো ওগুলো কি স্যার ওই ফেরানোর মতো কোনো সোর্স নেই? তো উনি উত্তর দিল যে আমরা এই কিছু কিছু প্রতিষ্ঠানকে মাদকের জন্য লাইসেন্স করতে হয়, শুধুমাত্র তাদেরকে আমরা আনতে দিই যাদের লাইসেন্স আছে। জি। তাহলে স্যার আমার আপনার কাছে প্রশ্ন, যে দেশে মাদক দ্রব্য আনার জন্য লাইসেন্স দেওয়া হয়, আবার ওই দেশের মানে মাদক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আইন কিংবা ওই পদক্ষেপ নেওয়া হয়, এটা কতটুকু ফলপ্রসূ স্যার? যদি একটু আমি আপনার কাছে আর কি জানতে চাচ্ছি, আমি একটু যদি আচ্ছা, আলোচনা করতে। জি জি, ধন্যবাদ। আপনার কাছে আমি আসসালামু আলাইকুম। আপনি চলে ছেড়ে দিয়েছেন হ্যাঁ না? বলেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, উনি কিন্তু চমৎকার একটা প্রশ্ন আমাদেরকে করে গেছে। হ্যাঁ, জি এটা আসলে একটা বিবেকের কাছে একটা প্রশ্ন। এখন উনি যে ওনার প্রশাসনের কাছে বলেছিল মাদকদ্রব্যের লাইসেন্স যাদেরকে দিচ্ছে তাদের মাধ্যমে মাদক আসছে, আসলে কি তাই? এর বাইরে কি মাদক আসে না? এই লাইসেন্সটা তো হলো জাস্ট একটা স্যাম্পল। এটা স্যাম্পল না, ওইটা তো আসতেছে, কিন্তু এটা আসলে দেখানো। ওই যে লাইসেন্সটার ধারী যারা দিয়েছে তারা হলো অল্প নিয়ে ওই লাইসেন্সটা একটু দেখাচ্ছে। এই লাইসেন্সের বাইরে আরও আসতেছে, যেটা প্রশাসনও জানে, এবং সেটা পরিমাণটা অনেক ভয়াবহ। তা আমি মনে করি যে মাদকের আসলে কোনো উপকার আছে কি না, কেন এটার লাইসেন্স লাগবে, এটা আমার বোধগম্য না। এটা যদি আমি বুঝতে পারতাম তাহলে হয়তো আমি এটা নিয়ে আলাপ করতে পারতাম। কিন্তু না স্যার, এখানে এখানে মাদকের কোনো অসুখে কি কাজে লাগে আমি মনে হয় পাইনি। আপনি কি পেয়েছেন হুজুর? না শেখ, এখানে স্যার আমি আপনাকে একটা বিষয় বলি। যেমন ভাই যে বললেন আমাদের সম্মানিত দর্শক, লাইসেন্সের যে ব্যাপারটা, সেটা হলো যে একটা রাষ্ট্র চালাতে হলে আপনার বিভিন্ন ধর্ম অবলম্বীদেরকে নিতে হয়, বিভিন্ন রাষ্ট্রের লোকজন আসে এবং যে যাদের মাদক গ্রহণ করা সেবন করা বৈধ, যেমন মদ বা হেরোইন ফেন্সিডিল, এটা বিশেষ করে যারা বিধর্মী আছে, তো এটা তাদের জন্য বৈধ এবং এটা তাদের ব্যাপার। কিন্তু প্রত্যেক ধর্মেই কিন্তু এটাকে মানে নিষেধ করা হয়েছে। প্রত্যেক ধর্মেই মাদকদ্রব্য প্রত্যেক ধর্মেই নিষিদ্ধ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আহ, মাদকাসক্তির কিছু মানে কেউ গোপনে করে মাদকাসক্তি করে, তো এখন এদের বোঝার কিছু লক্ষণীয় আছে, এগুলো যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। তো স্যার, জি উনি স্যার বলুন। আচ্ছা, উনি যে প্রশ্নটা করেছে সেটা হলো আসলে লক্ষণটা তো যদি দেখা যেত যে আমাদের কেউ মাদকাসক্ত আমার পাশাপাশি হয়েছে তাহলে আমি বুঝতে পারতাম। তারপর যেটুকু বুঝি এটা হলো একা একা থাকতে চায়, অনেক রাত্র করে আসে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, বাসায় কারো কথা শুনে না। এই যে লক্ষণগুলি ঘুম কেন হয় জানি না, ঘুম হয় না, চোখটা একদম দুর্বল হয়ে যায়, হ্যাঁ লাল থাকে, লাল থাকে, সবসময়ই থাকে, হ্যাঁ পোশাক আশাক নোংরা থাকে, মানে হ্যাঁ। যে কোনো জায়গায় মানে শুয়ে বসে এবং কাটে। আপনি কোনো কিছু বললে, ভালো ভালো কথা বললেও তার কাছে খারাপ লাগে। হ্যাঁ, এই যে জিনিসগুলি, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা হলো প্রাথমিক। এরপর যখন বড় হবে তখন আর আপনার কথা শুনবে না, আইসে আপনার মাইট দিয়ে টাকা পয়সা নিয়ে যাবে, টাকা যাবে খালি বারে বারে। হ্যাঁ, এইগুলি হলো মোটামুটি একটা আইডিয়া। তারপরে ভালো বলতে পারবে যে আসলে যারা এটার ভুক্তভোগী এবং এগুলি নিয়ে কাজ করেছে, বাস্তব দেখেছে, তাদের কাছ থেকে আরও আসলে ভালো জানা যাবে আমি মনে করি। তাহলে স্যার, আমরা রাষ্ট্রের কাছে একটা আবেদন করতে পারি যে রাষ্ট্র যদি সঠিকভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন যেটা তাদের আছে, রাষ্ট্রের যে আইন আছে, এটাকে যদি পরিপূর্ণভাবে পালন করে, দেন সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো মাদক দ্রব্য ঢুকবে না, তাহলে কোনো সুযোগ নেই বাংলাদেশে কিন্তু মাদক আসার। তার মানে সরকারকে কঠিনতর কঠিনভাবে পাহারা বসাতে হবে, প্রশাসন নিয়োগ করতে হবে এবং মাদক থেকে সমাজকে মুক্ত করতে হবে। কারণ মাদকের কারণে আজকে সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ওস্তাদরা, টিচাররা মাইর খাচ্ছে। তো এগুলোর অন্যতম একটা কারণ কিন্তু ওই নেশা, মাদক দ্রব্য গ্রহণ করা। আমি আমি মনে করি বর্তমান সরকার আসলে জনবান্ধব এবং বিগত যে এই সরকারি যখন পূর্ব ছিল তারা কিন্তু মাদকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়েছিল। জি, যেহেতু এই সরকার নতুন এবং আমাদের সমাজটা অনেকটা ভেঙে গিয়েছিল, ঘুণে ধরে গিয়েছিল, খারাপ হয়ে গিয়েছিল, সেইখান থেকে আবার পূর্বের অবস্থা নিয়ে আসা, ভালো অবস্থা নিয়ে আসা একটু সময়ের ব্যাপার। আমি মনে করি সময় দিতে হবে এবং সরকারকে আমি মনে করি এই তারেক জিয়া সরকার, এই বিএনপি সরকার অবশ্যই এটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন এবং সমাজটাকে সুন্দর করবেন বলে আমি আশা করি। না, এইবার সরকারটা কিন্তু আমার কাছে এতটা একটা ফোন কল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। জি, বলুন। এই প্রশ্নটা হচ্ছে, আমার একটা সমস্যা, একটা রোগের জন্য একজনে বলছে যে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়তে। তো আতুবিল্লাহিটা যে বাদ দিয়ে দিল, এখন এটা কি পড়বো না পড়বো না, এটা কি করা হবে, উচিত হবে? জি, এখানে আতুবিল্লাহি বাদ দিয়ে দিচ্ছে। এখানে বিষয়টা হলো, আপনি যে শব্দ দুটো উল্লেখ করেছেন, হ্যাঁ, আপনার হ্যাঁ, দুইটার একটার উচ্চারণও সঠিক নয়। এজন্যে আপনি প্রথমত হচ্ছে ভালো একজন কারি বা একজন আলেমের কাছ থেকে, বা যা এখন বর্তমানে কিন্তু অনেক মেয়েরা হাফেজা আছে, তাদের কাছ থেকে আপনি এটা শিখে নেবেন। যদি এরকমের সুযোগ আপনার না থাকে, আপনি ইউটিউবে সার্চ করবেন যে সঠিক এটার উচ্চারণ। আপনি সেখান থেকে যতটুকু আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এতটুকু পড়ে নেবেন। ওরা অ্যান্সারটা কিন্তু উনি একটা বলছিল যে বাদ দিয়েছে, ওইটার কারণে আসলে কিছু হচ্ছে কিনা না, ওটা বাদ দেওয়ার সুযোগ নেই, ওটা বাদ দিলেও অসুবিধা নেই, তবে পুরো পড়াটাই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। হুজুর, জি, আমি একটু প্রশ্ন হলো, বেশি বেশি ইস্তেগফার পড়া কি ফায়দা, একটু বলে দিতেন? জি, সঙ্গেই আর থাকুন। বেশি বেশি দুরূদ পড়া কি ফায়দা, একটু বলে দিতেন? জি, সঙ্গে থাকুন। আগে হচ্ছে প্রিয় বোনের প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে নেই। সেটা হচ্ছে যে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, এতটুকু বলা যায়। আবার আস্তাগফিরুল্লাহ রব্বি এতটুকুও পড়া যায়, কিন্তু পরিপূর্ণ কালিমাটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো পরিপূর্ণ শব্দ। তবে আপনাকে যতটুকু বলেছে এতটুকুও পড়া যায়, কোনো অসুবিধা নেই।
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু বলা যায়। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো পরিপূর্ণ কালিমা। তো আপনারা এটার দিকে খেয়াল করবেন। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আমরা উত্তর দিচ্ছি, তার আগে হচ্ছে স্যার আপনার কাছে আমরা আসব। আমরা কিন্তু মূল টপিক থেকে সরে যাচ্ছি। মাদক দ্রব্যের নির্মূলে আমাদের কি কি করণীয় রয়েছে, আপনি যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আসলে আলোচনার ভিতরেই অনেক কিছু চলে আসছে, তারপরেও যদি বলি, প্রথম দিকে হলো যে আপনার ফ্যামিলির বন্ধনটা বড় করতে হবে। ফ্যামিলি বন্ধনটা আন্তরিকতার সাথে তৈরি করতে হবে। ছেলে মেয়েদের সাথে বেশি বেশি সময় দিতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, তাদের কী কী প্রবলেম আছে সেগুলি নিয়ে তাদের সাথে আসলে বন্ধুর মতো আচরণ করতে হবে, তাদের সাথে মিশতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো সমাজের যারা আছে তাদের সাথেও ছেলেমেয়েরা যাতে বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে আদর করে, এবং একটা সুশৃঙ্খল একটা সমাজ, যাতে শান্তিপূর্ণ একটা সমাজ তৈরি হয়, সেটার জন্য তৈরি করা। এটার জন্য যা যা করা দরকার, সমাজে যে স্তর থেকে যা যা করা দরকার সেখান থেকে সেগুলি করতে হবে। তৃতীয় হলো আমরা আমাদের আশেপাশে দেখব যে কেউ মাদকাসক্তর সন্দেহ কি না। যেমন বোঝা যাচ্ছে যে এই ছেলেটা মাদকাসক্ত, তাহলে কি করতে হবে, তার বাবা মাকে বলতে হবে যে আপনার ছেলেটাকে আমার মনে হচ্ছে একটু খেয়াল রাখেন, একটু খোঁজখবর নেন। এই যে আন্তরিকতা, তার সাথে কথা বলা, তাকে বোঝানো, হ্যাঁ, এই কাজগুলি করা। তারপর চতুর্থত হলো যদি সে সংশোধন না হয় তাহলে থানায় বা নিকটস্থ যে আছে, থানা আছে বা প্রশাসন আছে, সেখানে বলা, বা সেখানে অভিযোগ বলবো না, তাদেরকে ইনফর্ম করা যায় এইভাবে আছে, আপনারা একটু এটার নেন, ব্যবস্থা নেন। কারণ অভিযোগ করলে তখন আবার দেখা গেল তাদের ভিতরে, সমাজের ভিতরে একটা বিরোধ চলে আসতে পারে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলি এখন ওই প্রশাসন থেকে আস্তে আস্তে আমাদেরকে, যেটা বললাম, সমাজের মাধ্যমে প্রচারণা করা, যে আমি পোস্টার ছাপানো, বিভিন্ন ইউটিউবে রিল করা, বিভিন্ন করা, এই জিনিসগুলি করে তাদেরকে সচেতনতা বাড়ানো। এরপরে তো আমি বললাম যে যেটা হলো যে সরকারের হলো মূল ভূমিকা পালন করতে হবে। এটা তো আমরা আমাদের থেকে হলাম, কিন্তু তারপরেও তো জোর করে তারা কিন্তু চেষ্টা করছে। আপনি খেয়াল করছেন কিনা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামের 11 দল সহ যে সরকার দল এবং বিরোধী দল মিলে উভয় কিন্তু একটি ব্যাপারে খুবই সচেতন, এবং প্রশাসন বর্তমান সময়ে খুবই সচেতন যে মাদকদ্রব্য নির্মূলে তারা কিন্তু বলিষ্ঠ ভূমিকা রাখছে। এবং এভাবে আমি মনে করি যেভাবে যদি চলতে থাকে, এবং যেভাবে প্রাইম মিনিস্টারের নির্দেশনা আছে মাদকদ্রব্য নির্মূলের, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে মাদকদ্রব্য নির্মূল হবে বলে আমরা আশা করছি। আপনার সাথে আমি একমত। হ্যাঁ, এই জিনিসগুলিতে সরকার চেষ্টা করতে সবাই চায়, মানে সরকার দল বিরোধী দল উভয় চায়, এবং কিন্তু এখানে আবার একটু বিষয় আছে। সেই বিষয়টা কি? বিষয়টা হলো আমাদের বাংলাদেশের মানুষজন যাতে ভালো না থাকে, সেই জন্য কিন্তু আশেপাশে আমাদের অনেক শত্রু আছে। না, সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। না, শত্রু আছে, তারা চায় না যে আমাদের জনগণ ভালো থাকুক। আমরা শুনবো, জি স্যার, আমরা শুনবো ভালো থাকার গল্প। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছা অনুষ্ঠানে আপনি ফোন করুন 09644500500 এই নাম্বারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারায় যাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে একটি হজ ট্রাভেলস বা হজ গ্রুপ। দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ দিচ্ছে স্বল্প ব্যয়ে সঠিক নিয়মে হজ ও ওমরা করার নিশ্চয়তা। দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের মোবাইল নাম্বার হচ্ছে 01711163394 এই নাম্বারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের একজন দর্শক ফোন করেছিলেন যে বেশি বেশি ইস্তেগফার করলে কি সওয়াব হবে কিনা, বা ইস্তেগফার করলে কি লাভ হবে, আরেকটি হচ্ছে যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার ফায়দাটা কি। জি প্রিয় দর্শক, আমি আপনাকে বলবো যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
মাসুম করে দুনিয়াতে পাঠিয়েছেন। মহরে নবুয়ত দ্বারা শয়তানের অনুপ্রবেশ তার শরীরে আল্লাহ প্রবেশ করা হারাম করে দিয়েছেন। সেই দয়ার নবী, রহমতের নবীও দৈনিক 100বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। তার মানে হচ্ছে, ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ফিরে আসা। তো যে যত বেশি ইস্তেগফার করবে, যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তার জন্য তত বেশি মঙ্গল হবে। এবং যে ইস্তেগফার বেশি করে সে কিন্তু অন্যায় পাপাচার কাজে বেশি লিপ্ত হতে পারে না। নাম্বার 2 হচ্ছে যে যত বেশি দুরূদ পড়বে, অর্থাৎ অনেকগুলো দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এভাবে অনেক দুরূদ আছে। তো এই দুরূদ শরীফ যে যত বেশি পড়বে, তার সাথে নবীর দেখা জিয়ারত নসিব হয়ে যাবে এবং কিয়ামতে তার জন্য আল্লাহ নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। আমাদের একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আপনার অনুষ্ঠানটা আমি শুনি, প্রথম দিকে শুনি, খুব ভালো অনুষ্ঠান হুজুর। জি যে যাই ধন্যবাদ। বলুক হুজুর, এই অনুষ্ঠান আজকে যেভাবে আপনি পর্যালোচনা করছেন, ইসলামিক জ্ঞান যদি না থাকে, যত কিছু করা হোক, রাষ্ট্র থেকে সমাজ থেকে, কোনো কিছু ভাবেই এই মাদক নির্মূল করা যাবে না। এর মূল কারণ হচ্ছে ইসলামিক জ্ঞান থাকতে হবে। কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। জি, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি 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 জি। জি ধন্যবাদ। আপনি কি কোনো প্রশ্ন করবেন? না, এটাই আমার প্রশ্ন জি ছিল, জি এটাই আমার। জি আপনাকে ধন্যবাদ। আহ, স্যার, আমরা আপনার কাছে আসব। আমরা মাদকদ্রব্য বলতে আসলে কি বুঝি? আপনি একটা কথা বলছিলেন যে আমরা এই যে মোবাইলের নেশায় আসক্ত, এটাও কিন্তু একটা মাদকদ্রব্য বলে আপনি বলছিলেন। তো আসলে আমরা মাদকদ্রব্য বলতে কি বুঝি, এই বিষয়টা যদি একটু বলতেন। মাদক আসলে কি? যেটা হলো যে কোনো কিছুতে আপনাকে নেশা সৃষ্টি করে। হ্যাঁ, এখন সেটা কম করতে পারে, বেশি করতে পারে, এবং আপনার ঘুম আসবে, নানা রকমই আসবে, মেজাজ খিটখিটে হবে। হ্যাঁ, এখন এই নেশা কীভাবে সৃষ্টি করে বলেন তো? নেশা সৃষ্টি করতে পারে আপনি যে সিগারেট খাচ্ছেন, যে আমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে পর পর আমার খেতে হয়। দিনের একদিনে 1 বাক্স না খেতে পারলে আমি ঘুম হয় না। হ্যাঁ, আমি একটু টেনশন হলে আমার খেতে হয়। এই যে এটাও কিন্তু একটা মাদক। আমি যে সিগারেট খাচ্ছি, তারপরে আরও কী আবার আছে তামাক খাচ্ছি। সিগারেটের থেকে আরেকটা বড় জিনিস কী হলো? তামাক। আমি একদম খালি মুখে তামাক খাচ্ছি, এটাও কিন্তু একটা মাদক। হ্যাঁ, এটা একটা নেশা হয়ে যায়। আহ, আমরা পানের ভিতরে কিন্তু তামাক খাচ্ছি, এটাও কিন্তু মানে জর্দা খাচ্ছি, এটাও কিন্তু একটা ধরনের মাদক, ছোটোখাটো। কিন্তু এটার এটা ইম্প্যাক্টটা হয়তো বা একটু কম, কিন্তু এটা এক ধরনের নেশা বলা যায়। তো এটা ছোটোখাটো, এগুলি আসলে কিন্তু না, সমাজে আমরা আমি কিছু মনে করতেছি না। আমি যেটা মনে করি, এখন যেটা হলো যে আপনি মদ খাবেন, সেটাও একটা নেশা। আপনি মোবাইল দেখতেছেন, এইটার প্রতি আপনার হয়ে গেছে যে আজকে না দেখলে আমার ঘুম হচ্ছে না, এটা কিন্তু একটা ধরনের নেশা। শুধু যে খেলেই নেশা হবে তা কিন্তু না। আর একটা হলো আপনি নিচ্ছেন সুইচের মাধ্যমে বা এর মাধ্যমে হেরোইন নিচ্ছেন আপনার আপনার গায়ে শরীরে। বা শরীরে, এইটা হলো মারাত্মক ধরনের নেশা। ঠিক আছে, এটা হলো আগে যেগুলি বলছি, এগুলি হচ্ছে ওই যে ছোটোখাটো। হ্যাঁ, যেমন ছোট গুণা বড় গুণা আছে না? জি তা আমি যদি বলি কবিরা গুণা, ওই যে আপনি যে এখন এইটা খাচ্ছেন, এটা লাগবে কবিরা গুণার চেয়ে বড় ভয়ানক গুণা, আপনার যেটা শুনছেন। এই যে সুইচ দ্বারা হ্যাঁ যেটা হ্যাঁ, শরীরে যেটাই নেওয়া হচ্ছে। করতেছেন, হ্যাঁ, এটা লই আপনি ইয়াবা, এটাও কিন্তু ওই ধরনের। তো এই যে জিনিসগুলি, তাহলে সবই কিন্তু খারাপ, গুণা মানেই খারাপ। আপনি আবার বললেন না যে এটা ছোট দেখে মানে এটা করা যাবে, গুনাহ তো গুনাহই। গুণাতে গুণাই। হ্যাঁ, এখন এটা ক্রাইটেরিয়া আছে। জি তা আমরা যারা সিগারেট খাচ্ছি মনে করছি যেটা মাদক না, অবশ্যই এটা আপনি ভুলের দিকে আছেন। হ্যাঁ, আপনি যে পানের সাথে তামাক খাচ্ছেন বা খাচ্ছেন, এটাও কিন্তু এক ধরনের নেশা। তাহলে আমরা মনে করি, এবং এই নেশা জাতীয় খাবার খাইলে কিন্তু আল্লাহর কবুল, মানে ইবাদত কবুল হয় না। এটা কি জানেন কিনা আমি জানি না। আপনি যখন সিগারেট খাবেন বা সামান্য খাবেন, তখন আপনার যে মুখ থেকে যে দুর্গন্ধ আসে, আপনার পাশে মানুষ কিন্তু সহ্য করতে পারে না। তবে আল্লাহর কাছে আপনি চাবেন, আর আপনি সিগারেট খেয়ে যাবেন, তাহলে কি আপনাকে আল্লাহ ওই দুর্গন্ধটা কি আল্লাহ সহ্য করবে? স্যার, এটা স্যার আমি আপনাকে একটা হাদিস মনে করিয়ে দিই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে তারপরে তোমরা সঙ্গে সঙ্গে মসজিদে যেও না, কারণ কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কিন্তু মুখ থেকে একটা দুর্গন্ধ আসে।
তো অনেক সময় আমি খেয়াল করেছি যে যারা বিড়ি বা সিগারেট খেয়ে থাকেন, এদের পাশে কিন্তু নামাজে দাঁড়ানো যায় না, বমি চলে আসে। এটা একটা মারাত্মক, এবং একজন মুমিনকে আরেকজন মুমিন কষ্ট দিতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, তো সেক্ষেত্রে একজনকে আরেকজন কষ্ট দিতে পারে না। এই জন্যে এটা থেকে পরিত্রাণ করাটাই বোধহয় আমাদের জন্য সবচেয়ে শ্রেয়। আমি একবার মাহফিল করতে গিয়ে কেন জানি বলে ফেলেছিলাম যে আসলে কেয়ামতের দিন তো জাহান্নামীদেরকে আগুন দিয়ে ধরানো হবে। নার মানে হচ্ছে আগুন। তো দুনিয়াতে বসেই আমার এক শ্রেণীর ভাইয়েরা এই আগুনে প্র্যাকটিসের জন্য মুখ দিয়ে আগে আগুন নেওয়া শুরু করছে, যে আসলে আগুনের অ্যাকশনটা কীরকম হতে পারে। তো এটা মাহফিলে বলার পরে দর্শকরা অনেক হাসি দিছে, আবার অনেকে বলছে না হুজুর আসলে একটা চিন্তার বিষয়। তো আমার যেরকম একটা চিন্তা আসছে যে আসলে পৃথিবীতে কত ভালো খাবার আছে, কত চমৎকার খাবার আছে, কত ফল ফ্রুট নাস নেয়ামত আল্লাহ দিয়েছেন। দুধ আছে, মধু আছে, কালোজিরা আছে, কত চমৎকার খাবার আল্লাহ দিয়েছেন। তো আগুন মুখে নিয়ে তারপরে আপনি একটা বিষয় খেয়াল করছেন যে বর্তমান সময়ে যারা ক্যান্সার রোগী বা যারা সবথেকে ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু এই সিগারেট বিড়ি যারা খায় এরাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত। কারণ আগুনের ধোঁয়া যেতে যেতে, আর দেখবেন যারা বিড়ি বা সিগারেট মানে টানে বা খায়, দেখবেন যে এরা রাত্রে ঘুমাইতে পারে না, শুধু এদের বাড়ির পাশ দিয়ে গেল শুধু উহু মানে কাশতেই থাকে, মানে এরা শান্তিতে নাই। আচ্ছা, আবার আপনার সাথে আমি একটু বলতে চাচ্ছিলাম, দেখেন আপনি পেঁয়াজের কথা বললেন, আর পেঁয়াজটা কি বৈধ না অবৈধ? অবশ্যই বৈধ। বৈধ। দেখেন বৈধ জিনিসটাও গন্ধ আসতেছে, আল্লাহ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে পরিপ্রেক্ষিতে নিষেধ আপনি করে দিয়েছেন। আপনি আপনার আশেপাশে কেউ যাতে এই গন্ধটা কষ্ট না পায়। তাহলে সামান্য যেটা একটা বৈধ জিনিস, সেটার ব্যাপারেও একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আমরা সিগারেটটা অবৈধ জিনিস, সেটা খাওয়ার পরে আমার এই নামাজ যে কবুল হবে সেটা কোনো গ্যারান্টি আছে? আমি মনে করি এটা আপনি ভালো বলতে পারবেন যে গ্যারান্টি আছে কিনা। না, নামাজ কবুল করার মালিক আল্লাহ, এ ব্যাপারে আমরা বলবো না। তবে বোঝা যায় যে আসলে মুখে দুর্গন্ধ নিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসে, সেটা নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাওয়া, এটা আসলে আল্লাহ কীভাবে দেখেন এটা আল্লাহই ভালো জানেন। তবে এভাবে আল্লাহর সামনে না দাঁড়ানোটাই উত্তম, আপনি ভালোভাবে মুখ পরিষ্কার করে। আর এই জন্যে এই তামাক দ্রব্যকে পরিহার করা, যেটা নিষিদ্ধ, এটাকে মানে আমাকে গ্রহণ করতেই হবে। এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তামাক গ্রহণ করে না, তাতে কি তারা বেঁচে নেই? তারা কি ভালো থাকে না? অবশ্যই ভালো থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ফোন করুন, মন খুলে কথা বলুন। পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আপনি ফোন করুন 09644500500 এই নম্বরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ফোন করুন এবং আজকের বিশিষ্ট সমাজসেবী, ইসলামিক স্কলার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। আপনারা ফোন করুন। আসসালামু আলাইকুম। জি হ্যালো। হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি জানতে চাচ্ছি যে ফাহিম নামের অর্থ কি? জি আর কিছু? না, আর কিছু নয়। জি সঙ্গেই থাকুন। স্যার আমরা আপনার কাছে আসব। তো আমরা মাদক নিয়ে কথা বললাম, বর্তমান সমাজ নিয়ে কথা বললাম। তো এই সন্তানদেরকে মানুষের মতন করে মানুষ করে গড়ে তোলার জন্য আর কি আমরা থিম নিতে পারি? যেমনি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা, হাদিস শিখা, বা প্রতিদিন যদি আপনি একটা সিলেবাস বলে দেন যে প্রতিদিন তুমি কোরআন শরীফের এই সূরাটা পড়তে পারো, বা 5টা হাদিস পড়তে পারো, 2টা আয়াত পড়তে পারো, বা অমুক নবীর বা অমুক মনীষীর জীবনী পড়তে পারো, এইভাবে যদি আপনি একটা দর্শকদের উদ্দেশ্যে একটা সাজেশন দিতেন, একটা পরামর্শ দিতেন। আপনি ভালো ভালো একটা কথা বলেছেন। আসলে আমরা যেটা চিন্তা করি, সবসময় চিন্তা করি সে ক্লাসে পড়বে, ওই পড়াশোনা করে টিচারের কাছে পড়বে, এগুলির ভিতরে থাকবে। আমরা একটা গণ্ডির ভিতরে থাকি। আমি মনে করি গণ্ডির বাইরে চলে আসার এখন একটা ভালো একটা সুযোগ। এতক্ষণ আমি যা বলছিলাম যে আপনি মোবাইলটা ইউজ করবেন না, হ্যাঁ, আবার এখন বলবো আপনি মোবাইলটা ইউজ করেন। কেন? এই মোবাইল থেকেই আপনি এখন শিক্ষণীয় অনেক বিষয় আছে।
আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চান, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চান, চায়না ল্যাঙ্গুয়েজ শিখতে চান, আরবি বা ভাষা শিখতে চান, সব কিন্তু এখন খুব ইজিলিভাবে সম্ভব এবং বিনা খরচে আমি মনে করি এটা মোবাইল থেকে আপনি চেষ্টা করতে পারেন। এআই আসছে, এআইয়ের মাধ্যমে আপনি এআইতে দক্ষ হন, বিভিন্ন কাজগুলি শিখেন। শুধু পড়ালেখার বর্তমানে যে পড়াশোনা বা আপনি মেট্রিক পাস করলেন, ডাক্তারি পাস করলেন বা করলেন, এগুলি থেকে আপনি যদি দক্ষ হতে পারেন, ইন্টারমিডিয়েট পাস করলেন, নর্মাল ডিগ্রি পাস করলেন, সেই পাস করাতে আসলে বেশি কিছু কাজ হবে না আপনি যদি দক্ষতা অর্জন করতে না পারেন। অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন জায়গা সফর করা, বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করা, এক্সপিরিয়েন্স না। হ্যাঁ, এখন মজার বিষয় কি জানেন, আপনি একটা জিনিস একদম জিরো থেকে আপনাকে শিখাতে পারবে এআই থেকে আপনি যদি দক্ষতা হন, ইন ফিউচারে আপনার প্রচুর সহযোগিতা করবে এটার মাধ্যমে। এবং আমি মনে করি যে আমাদের যে ট্রেডিশনাল পড়াশোনা এটা তো করবেন, ঠিক আছে, যে পাশাপাশি আমি মনে করি যে আপনারা অন্যান্য কাজে অন্যান্য ভাষাগত দক্ষতা অর্জন করেন, বিশেষ করে ইংরেজিতে কথা বলা, চায়নাতে কথা বলা, বিভিন্ন ইউরোপিয়ান ভাষা আছে, বিভিন্ন এগুলি আছে, এগুলি নিয়ে যদি আপনার করতে পারেন, আপনার দেখবেন যে আপনার জীবনটা অনেক ইজি হয়ে যাবে এবং আপনি অনেক দ্রুত উঠতে পারবেন, দ্রুত সাকসেসফুল হবেন বলে আমি মনে করি। আমি যদি এটাকে একটা নেশার ভিতরে ঢুকে দিতে পারেন যে তুমি খালি শিখো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সে মৃত্যুর আগ পর্যন্ত উনি শিখে গেছেন, তার শেখার কোনো বয়স নাই, যে কোনো বয়সে যে কেউ শিখতে পারবেন। আমি মনে করি যে আপনি ওই দিকে না গিয়ে এটাকে একটা নেশার মতো নিয়ে আসেন, যে সবসময় পড়া, এটা কিন্তু ভালো নেশা, আবার এটাকে আপনার খারাপ দিকে নিয়েন না। হ্যাঁ, যে পড়াশোনা, জ্ঞান অর্জন করা এবং আপনি কোনো কিছু জানা, এটা কিন্তু ভালো একটা নেশা। এই নেশাটা আপনি সবাই চলে আসেন, এটার মাধ্যমে আপনি মাদকের বিরুদ্ধে আগাতে পারবেন। হ্যাঁ, এই নেশা যদি থাকে তাহলে আপনাকে কেউ মাদকাসক্ত হতে সাহায্য করতে জি পারবে স্যার, না। আপনি একটা রুটিন যদি বলতেন যে সকালে মানে কি করলে ভালো হয়, বা পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি আমল আছে, এইভাবে যদি আপনি ভালো একটা কথা বলেছেন। আসলে আমাদের কবরে মারা যাওয়ার পর কিন্তু আমাদের হিসাব দিতে হবে, ঠিক না? তো জি সেই হিসাবটা যদি আপনি প্রতিদিন আপনি নিজেই নিতে পারেন, হ্যাঁ, আপনি যদি একটা কাগজে লিখে পারেন আজকে আমি কয়েকটা নামাজ পড়লাম, কোরআন পড়লাম কিনা, হাদিস পড়লাম কিনা, ভালো কাজ করলাম কিনা, হ্যাঁ, খারাপ কাজ কতটুকু করলাম, বাবা মার কথা শুনলাম কিনা, কতটুকু লেখাপড়া করলাম, হ্যাঁ, এই যে জিনিসগুলি আপনি যদি প্রতিদিন আপনার একটা রুটিনের মধ্যে নিয়ে আসেন। নিয়ে আসতে পারেন, তা দেখবেন যে আপনার জীবনটা অনেক অন্যরকম ইজি হয়ে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে আপনার জীবনটাকে অতিবাহিত করতে পারবেন এবং সময়টাকে মূল্যায়ন করতে পারবেন যে আমার বাকি সময়টা কোথায় আছে। আপনি যদি মনে করেন আমি ঘুমাইলাম, খাওয়া দাওয়া করলাম, বাথরুমে গেলাম, এগুলি করলাম, এগুলি করতেই আমার পুরো সময়টা চলে গেল, বাকি যে সময়টা থাকে এই সময়টা আমি কী কাজে করলাম, তো আল্লাহর কাজের জন্য আমি কী করলাম। হ্যাঁ, এইভাবে যদি আপনি পর্যালোচনা করতে পারেন, আত্মসমালোচনা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে এবং আমি দুনিয়াতেও হিসাব দিতে পারবো, আখিরাতেও আমার হিসাবটা সহজ হয়ে যাবে। তার মানে আপনি বলছেন যে একটা রুটিনের মধ্যে চলে আসা। জি। তো আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে কোনো মানুষ যদি ফজরের নামাজ পড়ে, যিনি ফজরের নামাজ পড়েন তিনি এমন একজন মানুষ, কারণ ফজরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো মুমিনের গায়ে, অর্থাৎ যারা ফজরের নামাজ পড়তে যায় তাদের গায়ে কোনো মুনাফিকের বাতাস লাগে না, অর্থাৎ ম্যাক্সিমাম মুনাফিকরা ফজরের নামাজ পড়ে না। জোহরের নামাজ পড়তে হয় লোক দেখানো, বা আছর বা রাজনৈতিক নামাজ আছে, বা নির্বাচনী নামাজ আছে, বা বিভিন্ন সময় বিভিন্ন জন নামাজ পড়ে, কিন্তু প্রকৃত পক্ষের যিনি ফজরের নামাজ পড়েন, আল্লাহ রসুল বলছেন যে এশারের নামাজের পরে যদি কেউ ঘুমিয়ে যায় আবার উঠে ফজরের নামাজ পড়ে, সে সারা রাত নফল ইবাদত করার সব সে পেয়ে যাবে। তো আপনি একটা রুটিন নিয়ে আসতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে আপনি 5টা আয়াত মস্ক করলেন, একটি হাদিস পড়লেন অর্থসহ, তারপরে দেন একটু দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পড়লেন, আবার জোহরের নামাজের পরে একটু তাসবিহ তাহলিল পড়লেন, আসরের পরে পড়লেন একটু আসরের পরে একটু কিতাব মোতালা করলেন, 2টা হাদিস পড়লেন, জামাতের সাথে নামাজ পড়লে সকলে মিলে একটু আলাপ আলোচনা করলেন। একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের আলোচনা শুনতেছিলাম, আমি কয়েকদিন ধরে শুনতেছি। জি বলুন, আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। আমার প্রশ্ন হলো যে আপনারা যে শিক্ষার করতেছেন, স্কুল লেভেল থেকে ইসলামিক শিক্ষাটা চালু করতে বলেন না কেন?
না, স্কুল লেভেল আমরা স্কুল মাদ্রাসা নিয়ে কথা বলছি না, আমরা বলছি যে প্রতিটি সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে হবে, আল্লাহ রসুলের পরিচয় তুলে ধরতে হবে। কথা বলতেছেন। জি অবশ্যই ইনশাল্লাহ বলবো, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, তো আমাদের এক ভাই একটা প্রশ্ন করেছিলেন যে ফাহিম শব্দের অর্থ কি। ফাহিম শব্দের অর্থ হলো বুদ্ধিমান, বিচক্ষণ। আমার এক ভাই তিনি আবদার করেছেন যে আসলে আমরা মাদকদ্রব্য নিয়ে কথা বলছি, কিন্তু স্কুলে ইসলাম শিক্ষা পড়ানোর জন্য কথা বলছি না। স্যার যদি একটু এই ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে ইসলাম শিক্ষা তো প্রতিটা ইসেই ছিল। আমিও পড়াশোনা করেছি স্কুল থেকেই, এবং ইসলামিক শিক্ষা একটা ভালো একটা সাবজেক্ট ছিল, এবং আমরা প্রচুর পড়াশোনা করতাম। স্যারও নাম্বারও দিত অনেক সময়, আবার মজাও লাগতো যে স্যার গুনে গুনে পৃষ্ঠা গুনে গুনে নাম্বার দিত যে তুমি কত বেশি লিখতে পারো। হ্যাঁ, তো এই যে জিনিসগুলি ছিল, কিন্তু বিগত সরকার দেখলাম যে এই ইসলাম শিক্ষার থেকে আমাদের সমাজটাকে দূরে সরানোর জন্য নানা রকম ষড়যন্ত্র করেছেন, এবং ইসলামী শিক্ষা যাতে না পায় ছেলেরা, সেজন্য নানাভাবে চেষ্টা করে গেছেন। কিন্তু সেই চেষ্টা আমি মনে করি যে আর সফল হবে না। আমাদের জনবান্ধব সরকার যেহেতু এসেছে, তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন, এবং প্রতিটা ক্লাসেই যাতে এই নৈতিক শিক্ষা থাকে এবং ইসলামিক শিক্ষা থাকে। আমি আপনার মাধ্যমে এই বর্তমান সরকারকে আহ্বান করব এই সিলেবাসগুলি যেন পুনর্মূল্যায়ন করে ইসলামিক শিক্ষা যাতে দেওয়া হয়, এবং মানুষজন যেন নৈতিকতা এখান থেকে বাচ্চারা শিখতে পারে, এবং সমাজে যে নৈতিক অবক্ষয় দূর হতে পারে সেজন্য কার্যকরী পদক্ষেপ যাতে নেয়, সেটা আমি আপনার মাধ্যমে এই সরকারের কাছে আমার একটা বিনীত অনুরোধ এই জিনিসটা। স্যার আমি একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে যে এক সময়ে আপনার জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে সরকার গঠন করেছে। তখন তারা কিন্তু মাদকের বিরুদ্ধে আন্দোলন করেছে, ইসলাম শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এখন তারাই আবার সরকার এবং বিরোধী দল মিলে, তো উভয় মিলে কাজ করছে। তো এটা তো আরও একটা ভালো দিক বলে আমরা মনে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, জান্নাতুল মাওয়া নামের অর্থ কি একটু জানাবেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। তো আপনি যদি আরও কিছু পরামর্শ দর্শকদের উদ্দেশ্যে দিতেন, যাতে করে একজন দর্শক খাঁটি মুমিন হিসাবে তিনি পরপারে পাড়ি জমাতে পারেন, এবং দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন তিনি একজন ভালো মানুষ হিসাবে, ভালো মুমিন হিসাবে তিনি নিজের জীবনকে গঠন করতে পারেন। এই ব্যাপারে যদি আপনি একটু পরামর্শ দিতেন। আসলে এই প্রোগ্রামটা প্রতিটা জিনিসই আসলে পরামর্শই দিয়ে আসলাম। হ্যাঁ, এবং অনেক কিছুই বললাম। তা আমি মনে করি কি, আপনারা একটা রাখতে পারেন এই প্রোগ্রামের ভিতরে, দর্শকদেরও একটা পার্টিসিপেট রাখতে পারেন। যে আমার মনে হয় যে লাস্টের দিকে বা একটা সময়ে দর্শক এই যে বিষয়টাগুলি আসবে সেটা আগে থেকে তাদেরকে বলবেন, তারাও যেন এখানে একটা পরামর্শ দিতে পারে, সুন্দর পরামর্শ দিতে পারে। কারণ আমরাও কিন্তু জানতে চাই, আমরা যেভাবে বলছি দর্শকদের কাছ থেকেও যদি আমরা কিছু একটা ফিডব্যাক পাই, এটাও কিন্তু একটা অংশগ্রহণমূলক, এবং এই প্রোগ্রামটা আরও মনে করি যে সুন্দর হবে। আমি যে উপস্থাপক হিসেবে আপনাকে রিকোয়েস্ট করব, ইন ফিউচার যে সাবজেক্টটা নিয়ে আপনারা আলাপ করবেন, যেমন সামনের সপ্তাহে যে সাবজেক্টটা না রাখবেন সেটা আগে থেকে বলে দিবেন, তাহলে দর্শকও যেন ওইটা নিয়ে একটু ডিসকাস করে তারপর মতামত দিতে পারে। হ্যাঁ, আমি দেখলাম যে ম্যাক্সিমাম দর্শকই কিছু কিছু প্রশ্ন করতেছে যেটা এই বিষয়ের ভিতরে না, অন্য একটা বিষয় চলে আসতেছে, যেটা আসলে অন্য সময় বা অন্য কোনো প্রোগ্রামে বললে ভালো হতো। আর আমিও আনন্দিত হতাম যে এই রিলেটেড প্রশ্নগুলি বেশি আসলে। হ্যাঁ, তো এইটা আমি মনে করি যে আপনাদের স্যার আসলে বিষয়টা হলো, এখানে তো বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ড আমাদের এই প্রোগ্রামটা শুনছে। আমাদের অলরেডি ফেসবুক পেজে লাইভ হচ্ছে, এবং রেডিও স্যাটেলাইটে আমাদের প্রোগ্রামটা যাচ্ছে, দেন ইউটিউবে কিন্তু আপনার এই প্রোগ্রামটা যাচ্ছে। তো সর্বোপরি মিলিয়ে সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড আমাদের এই প্রোগ্রামটা শুনছে বা দেখছে।
এই জন্যে যার যেটা প্রয়োজন সে তার প্রয়োজন আঙ্গিকে প্রশ্নগুলো করে থাকেন। তো এটা করবে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া শব্দের অর্থ হলো বসবাসের উদ্যান, অর্থাৎ যেখানে বসবাস, আশ্রয়স্থল, আশ্রয়স্থলের বাগান হলো জান্নাতুল মাওয়া শব্দের অর্থ। স্যার, আমরা আজকে যে মাদক নিয়ে আলাপ আলোচনা করলাম এবং ইসলাম শিক্ষার উপরে আলোচনা করলাম, তো মূল কথা হচ্ছে যে আমরা যদি ইসলাম শিক্ষায় শিক্ষিত না হই, ইসলাম শিক্ষায় শিক্ষিত মানের এই নয় যে আমাকে মাওলানাই হতে হবে, আমাকে এটাই হতে হবে, নো, যতটুকু না হলেই নয়। যেমনিভাবে আমি এমনভাবে আমার শিক্ষাটা গ্রহণ করা ছোটোবেলা থেকে যে আমি যেন আমার বাবার জানাজা পড়াতে পারি, আমি যেন 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়তে পারি, রমজান মাসের রোজা রাখতে পারি, জাকাত আমার উপরে ফরজ হলে আমি জাকাত দিয়ে দিব, হজ ফরজ হলে হজ করব, হজ কিভাবে করতে হয়, এই যে বিধিবিধানগুলো অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যেগুলো না জানলেই নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখন আমরা সূরা পারি না, আমার বাবার জানাজায় আমি দাঁড়াই গেছি, আমি তেলাওয়াত করতে পারছি না, আমি আমার মায়ের জানাজায় দাঁড়াই গেছি জুতা পরে, মানে এমন একটা হিরুস্তুলি কারবার। এগুলোর থেকে ইসলাম হচ্ছে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, অর্থাৎ ইসলাম সহজ করে দেয়, কঠিন কোনো বিষয় রাখে না। তো আমরা পরিশেষে আপনার থেকে আপনি 2 মিনিটে আমাদেরকে একটা বলবেন যে আজকের আমরা যে আলোচনা করলাম এই আলোচনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, পাশাপাশি আমরা এই মাদকদ্রব্য নির্মূলে, মাদকদ্রব্য সমাজ থেকে বিদায়করণের জন্য আমাদের আর কি কি করণীয় রয়েছে, এই কথাগুলো শুনেই আমরা আজকের প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শেষের দিকে যেহেতু আসছেন, আমি একটু সারাংশভাবে বলি যে আমাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য প্রথমেই হলো পারিবারিক বন্ধনটা অটুট রাখতে হবে। সন্তানদেরকে সময় দেন, আপনার বৃদ্ধ পিতামাতাকেও সময় দেন। দ্বিতীয় হইল সমাজের আশেপাশে আপনি নিজেই শুধু ভালো থাকবেন তা না, আপনার আশেপাশে যারা আছেন তাদেরও খোঁজ খবর নেন, তাদের ভিতরে যদি অনৈতিক কোনো কিছু দেখেন সেটা তাদেরকে বুঝান, যদি না হয় প্রশাসনকে জানান। হ্যাঁ, আপনার আশেপাশে দেখবেন অনেক খারাপ কাজ চলছে, সেই খারাপ কাজগুলিকে আপনারা বাধা দেন অথবা যেরকম পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেন। তৃতীয় হলো প্রশাসনকে বলবো, প্রশাসনের কাছে সব কিছু আছে, তাদের ইনফরমেশন সব আছে, তারা তাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে এটাকে দমন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং সরকার থেকেও এটা পরিপূর্ণভাবে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। চতুর্থত আমি যদি মনে করি সেটা হলো যে আপনার এটা একটা সচেতনতা বাড়ানো, সমাজের যত মানুষের কাছে সচেতনতা বাড়ানো, যাতে কীভাবে এটার ক্ষতিকর প্রভাবগুলি যাতে বলে দিতে পারেন। এটা দিয়ে আপনার সেমিনার, সিম্পোজিয়াম, গান, নাটক এগুলোর মাধ্যমে কিন্তু ছড়ানো যায়। এখন একদম অনেক সহজ, ইউটিউবে নানা রকম কৌতুকভাবে লিখেও অনেকভাবেই কিন্তু সমাজের মানুষের কাছে পৌঁছানো দেওয়া যায়। এবং জীবনধর্মী সিনেমা তৈরি করা, আমি যারা প্রযোজক যদি থাকেন এখানে কেউ, তারা মাদকের বিরুদ্ধে, মাদকের ক্ষতিকর প্রভাব এগুলো দিয়ে একটা সিনেমা করার জন্য আমি রিকোয়েস্ট করব যে যারা আছেন এবং যারা প্রযোজক আছেন, নাটক করতে পারেন, শর্ট ফিল্ম বানাতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলি ক্ষতিকর প্রভাবগুলি তারাই ভালোভাবে সুন্দরভাবে নিয়ে আসতে হবে, জীবনধর্মী কোনো গল্প দিয়ে এটাকে নিয়ে আসতে পারেন। এটা হলো আমি মনে করি যে এই জিনিসগুলিকে বাড়াতে হবে। আর একটা হলো তাদেরকে নৈতিক শিক্ষা দিবেন, একদম ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে বা যাদেরকে হোক এদেরকে নৈতিক শিক্ষার মাধ্যমে এবং তাদেরকে সবসময় খোঁজ খবর রাখবেন, বাচ্চাদেরকে সবসময় রাখবেন, তাহলে আমার মনে করি যে এটা থেকে বাঁচা সম্ভব। জি, ধন্যবাদ। পিপলস রেডিও 91.6 FM এর স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ, আপনারা যারা হজে যেতে চান অথবা ওমরায় যেতে চান, আর দেরি না করে আজই যোগাযোগ করুন দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সাথে।
দারুসুন্নাত হজ হোমরা গ্রুপের মোবাইল নাম্বার হচ্ছে 01731163394 এই নম্বরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।